আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আসলে এই বাংলাদেশ যে পৃথিবীর মানচিত্রে একটি দেশ, তার কিন্তু 21শে ফেব্রুয়ারি একটি অন্যতম দিবস, যা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পরিণত হয়েছে। সারা বিশ্বে এই দিবসটি পালিত হয়। আর আজকে কিন্তু 19 তারিখ, অর্থাৎ 21 তারিখ কিন্তু আর বেশি দূরে নয়। সুপ্রিয় দর্শক, কে কোথা থেকে দেখছেন, শব্দ শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই লেখা জানাবেন। 21শে ফেব্রুয়ারি এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষিত, এই বিষয়ে আমরা আলোচনা করছি। আমাদের সাথে আলোচক হিসেবে আছেন ডক্টর আনিসুল আউয়াল পিএইচডি, যুগ্ম আহ্বায়ক মতলব ডক্টরস ফোরাম, সাবেক আহ্বায়ক চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রদল, সদস্য ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং চাঁদপুর 2 তথা মতলব উত্তর ও দক্ষিণ নির্বাচনী এলাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে অন্যতম একজন নমিনেশন, অর্থাৎ তিনি কিন্তু বিএনপি নির্বাচনের একজন অন্যতম প্রার্থী। তো উনি অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ছিলেন এবং চ্যান্সেলর্স গোল্ড মেডেল উইনার। এবং এই মুহূর্তে আমরা কিন্তু ওনার বাড়ির পাশে ওই সেই এনায়েতনগর মতলব উত্তরের, এবং ঘনাগদা নদীর প্রবাহটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা সুপ্রিয় দর্শক। এই পরিবেশটা আপনাদের কেমন লাগছে? এবং এই গ্রামে উনি গ্রামের মানুষকে, একজন পিএইচডি হোল্ডার এবং একজন ডক্টর, এবং আসলে উনি মানুষকে কি দিতে চান এবং এই রাজনীতির মাধ্যমে কি দেওয়া সম্ভব, বিস্তারিত আমরা জানবো। তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি পারভেজ। আমরা বসে আছি চাঁদপুর জেলার মতলব উত্তর এবং দক্ষিণ দুটো উপজেলা আছে। আমরা এখন উত্তর উপজেলার এনায়েতনগর গ্রামের এই ঘনাগদা নদীর পাশে। একটা প্রবাহমান নদী এখনও বেঁচে আছে, তবে এর স্রোত কিছুটা ক্ষীণ হয়ে গেছে, কারণ এর মধ্যে বেশ কিছু বাঁধ নির্মাণ করার কারণে এটা একটু স্লো হয়ে গেছে। আর প্রচুরই পানা জমেছে। এটা দেখে কিন্তু এটা ভাবার কোনো কারণ নাই যে নদী বুঝি মরেই যাচ্ছে, আসলে তা না। নদী প্রবাহমান, ঠিক যেমনি 1952 সালের 21শে ফেব্রুয়ারি এমন একটা দিনের সূচনা হয়েছিল, যেই দিনটি আজও এতটা বছর পরেও যখন বয়ে নিজের কালের স্রোত বেয়ে যখন সে আমাদের কাছে এসে উপস্থিত হয়, তখন আমরা কিন্তু নবচেতনায় আমরা উদ্দীপ্ত হই। আমরা বাংলা ভাষাভাষীরা, বাঙালি এবং বাংলাদেশিরা বাংলাদেশি হিসাবে আবার নিজেদেরকে উজ্জীবিত করার একটা সুন্দর সন্ধিক্ষণ এবং মুহূর্ত খুঁজে পাই। আর তখনই মনে হয় যে 21-এর চেতনা ছিল বলেই কিন্তু আমাদের 69-এর চেতনা এসছে। 69-এর চেতনার থেকেই কিন্তু 70-এর নির্বাচন, তারপর আমাদের 71-এর মহান স্বাধীনতা সংগ্রাম, তারপরে অনেক ঘটনা রয়েছে, এগুলো ধীরে ধীরে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, অনেক দর্শক ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন চাঁদপুর টিভিতে। নিজের আইডিতে কয়েকটি গ্রুপে শেয়ার করে দেবেন। মোহাম্মদ আলামিন নারায়ণগঞ্জ থেকে, সবুজ ব্যাপারী, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? সৌদি আরব থেকে মোহাম্মদ আলামিন, চাঁদপুর টিভির বিগ ফ্রেন্ড আমি, থ্যাংক ইউ সো মাচ। তো আপনাদের যদি এই ডক্টর আনিসুল আউয়াল পিএইচডি, উনি যেহেতু নির্বাচন মুখী বাংলাদেশ এবং উনি কিন্তু অন্যতম দাবিদার, এই কেন দাবিদার সেই বিষয়টা যদি আমাদেরকে একটু ক্লিয়ার করতেন। কারণ অনেক ক্যান্ডিডেট কিন্তু আছেন যারা দীর্ঘ 17 বছর পর এই বিএনপি থেকে নমিনেশন চাচ্ছেন এবং তারা মনে করছেন যে তারা অত্যন্ত যোগ্য এবং তারা জনগণকে সঠিক কিছু দিতে পারবে এবং সেই উন্নয়ন এবং মানুষ যা চায়। তা আপনি কেন নিজেকে বেশি দাবিদার মনে করেন? আমার মনে হয় প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক। জনগণের এবং যারা আমার দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যারা দেখছেন, আমার মনে হয় এটা জানা উচিত। আমার পরিচয় কিন্তু প্রথমেই বলা হয়েছে, আমি অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব। ইনফ্যাক্ট আমি কিন্তু 1980 বিসিএস ব্যাচ, এবং আমি ধরতে গেলে প্র্যাকটিক্যালি এই গত 40 বছরে বিএনপি কিন্তু মাত্র 2বার ক্ষমতা এসছে, এবং এই 2বার 5-5, 10 বছর থাকার কথা, সেখানে আওয়ামী দুঃশাসনের কারণে এবং নানা রকম রাজনৈতিক অস্থিরতার কারণে ওরা কিন্তু 6-7 বছরের বেশি সুন্দর মতো দেশ পরিচালনা করতে পারেনি। তো এরপর ফলে হয়েছে, আমার চাকরি যখন আমার মেইন প্রমোশনগুলো পাওয়ার সময় হয়েছে, তখন আমি বারবার পদোন্নতি বঞ্চিত হয়েছি।
বারবার পদোন্নতি বঞ্চিত হয়ে আমার জীবনে প্রায় 11 বছর আমি চাকরি জীবনে পদোন্নতি পাইনি, এবং সেই জন্য কিন্তু আমি সিনিয়র সেক্রেটারি হব, এটা আমার প্রত্যাশা ছিল, কিন্তু আমি সিনিয়র সেক্রেটারি হতে পারিনি, এমনকি আমি সচিবও হতে পারিনি। আমি অতিরিক্ত সচিব হিসেবে রিটায়ার করেছি। এখন আমি একটু রিলেট করতে চাচ্ছি, যারা নিছক রাজনীতির সাথে জড়িত আছেন, তারা কিন্তু ব্যবসা করছেন, বাণিজ্য করছেন, সংসার করছেন, দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছেন। আর কিছু কিছু কর্মীরা অনেক ত্যাগ করছেন, তারা জীবনের মায়া ত্যাগ করে তারা রাজনীতির পথে নেমেছেন, তারা নেতাদের পিছনে ছিলেন। তো তাদের স্যাক্রিফাইস অনেক আছে, কিন্তু আমরা যাদেরকে ইনফ্যাক্ট নেতা হিসেবে বলি তাদেরও স্যাক্রিফাইস আছে, বাট তারা কিন্তু অন্য কোনোভাবে আমার দেখা মতে যে তারা যে খুব একটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা কিন্তু না। আমি বলতে পারি আমার ব্যক্তিগতভাবে যে আমি চাকরি জীবনে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, এবং এটা যদি ফলে রাজনৈতিক, আমি চাকরি জীবনে ক্ষতিগ্রস্ত হয়েছি, ফলে আমি আমি পারিবারিকভাবে হেয় হয়েছি, আমি সামাজিকভাবে হেয় হয়েছি, আমি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমার ছেলে মেয়ে স্ত্রীর কাছে আমি সবসময় ছোটো হয়ে থাকতাম, যে আমার জুনিয়র, আমার 3 বছর 4 বছর 5 বছর 6 বছর 7 বছর 8 বছর 9 বছরের জুনিয়র ছেলেমেয়েরা প্রমোশন পেয়ে উপরে উঠে যাচ্ছে, আর আমি তারই আন্ডারে চাকরি করতে হচ্ছে। এই যাতনা কিন্তু সেই বোঝে যে যাতনার মধ্যে পড়েছে। অর্থাৎ আমি যদি বলি, যাকে সাপ দংশন করেনি, সাপের দংশনের জ্বালা কেমন এটা কিন্তু অন্য কেউ বুঝবে না, বুঝবে শুধু সেই যাকে সাপ দংশন করেছে। সুতরাং আমি মনে করি যে এখানে ওই 17 বছর ধরে বা তারা কী ত্যাগ করেছে আমি জানি না, বাট সবাই এখন দেখতে পাচ্ছি অ্যাক্টিভ রাজনীতিতে যারা আছেন সবাই কম বেশি সচ্ছল। এর মধ্যে মনে হয় শিক্ষাগত যোগ্যতা, পারিবারিক যোগ্যতায় আমি সবচেয়ে এগিয়ে আছি, কিন্তু অর্থনৈতিক দিক থেকে আমার মনে হয় আমি সবচেয়ে অসচ্ছল। ধন্যবাদ। আমাদের সাথে আছেন একেএম গোলাম রবি খোকন, বর্ষিয়ান সাংবাদিক এবং প্যানেল চেয়ারম্যান, মতলব উত্তরের ফতেপুর পূর্ব ইউনিয়নের। আসলে উনি অত্যন্ত বিজ্ঞ একজন লোক, এবং সবসময় আসলে কলম লিখে স্বচ্ছতার মাধ্যমে আসলে এই মতলব উত্তর, মতলব দক্ষিণ অঞ্চলের সুবিধা অসুবিধাগুলো সবসময় প্রকাশ করে থাকেন। তো আমাদের সাথে অসংখ্য দর্শক আছেন, মোহাম্মদ সাকিব সরকার আছেন, বাগানবাড়ি থেকে দেখছেন, আকাশ সরকার লিখেছেন, ডাক্তার আনিসুল আওয়াল অনেক ভালো একজন মানুষ। তো আসলে সুপ্রিয় দর্শক, আমাদের এখানে আরও ক্যান্ডিডেট আছেন, আপনি কমেন্ট করে জানাতে পারেন যে কে বেশি যোগ্য বলে আপনার মনে হয়, বা আপনি কাকে সমর্থন করেন, তাহলে কিন্তু বিষয়টি আরও জম্পেশ হবে। কারণ এটা একটা আসলে কি, আমি একটু ঢেউটা যদি একটু দেখাতাম, যে চমৎকার একটি ঢেউ হচ্ছে আসলে এমন একটা পরিবেশে, এমন একজন গুণী মানুষের সাথে আমরা কথা বলছি, মানে উনি গ্রামীণ পরিবেশে বসে একটা লাইভ করছে। আসলে সাধারণত আমরা চেয়ার টেবিলে বসে করে থাকি, আপনি এই নদীর পাড়টা আমরা যখন প্রস্তাব দিলাম আপনি খুব সহজেই অ্যাকসেপ্ট করলেন, এবং এখানে এসে আপনি কথা বলতে পারছেন, এবং আপনি মানুষের তৃণমূলের মাঝে নিজেকে পৌঁছে দিতে চাচ্ছেন। খোকন ভাই, আসলে ওনার এই ইচ্ছাটা আপনার কাছে কেমন লাগছে? আসলে উনি এমন একজন মানুষ, জনগণ, তৃণমূল বা জনগণ যেটা চায় উনি সেই কাজটা কিন্তু ওনার ইচ্ছা। যেহেতু উনি দেখেন এই বিকেলবেলা উনি নদীর পাড়ে, এই যে আমাদের মেঘনা দনাগদা নদীর তীরে এসে বসে, এই দুপায়ে বসে উনি কীভাবে আলোচনা করছেন এবং আমাদের লাইফে শক্তি হচ্ছেন। আমি একটি প্রশ্ন আছে, একটা মিনিট, কারণ যারা কমেন্ট করছেন ওনার ভক্ত আমার মনে হচ্ছে, সেই জন্য কমেন্টটা আমার পড়তে হচ্ছে, আপনি ওই বিষয়টা খেয়াল করবেন। আর সুপ্রিয় দর্শক, নিজের আইডিতে কয়েকটি গ্রুপে শেয়ার করবেন, আমরা যারা আছি নিজেরাও শেয়ার করে দেব। জিশান আপনাকে হয়তো খুব চেনে, কিন্তু আমরা মতলব জনগণের এডমিন এবং পুলিশ বিভাগে আছেন। ডক্টর আনিসুল আওয়াল স্যারের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আমি যে কথা বলছিলাম যে চাঁদপুর টিভি কিন্তু সাথেই মানুষের কাছে পৌঁছে আছে, আপনি যে মেসেজটা মানুষকে দিতে যাচ্ছেন। এবং উমর শরীফ লিখেছেন ভেরি গুড ডিসিশন ডিসকাস, থ্যাংক ইউ সো মাচ। আর জিশান আরও লিখেছেন এই গুণী মানুষের বাড়ি আমাদের এনায়েতনগর গ্রামে, এটাই আমার জানা ছিল না আগে, স্যারকে আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ, কিন্তু আপনি কোন গ্রামের এটা উনি জানতেন না। আজকের লাইভের মাধ্যমে কিন্তু আসলে আপনার যে এত গুণ আছে, এবং আপনি কেন প্রত্যাশা করেন, কারণ আপনি রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে আপনি চাকরি জীবনে অনেক বঞ্চিত হয়েছেন।
এবং আপনি মন থেকে এই কৃষি প্রধান বাংলাদেশের এই মতলব উত্তর দক্ষিণের অবহেলিত মানুষকে কিছু করতে যাচ্ছেন, এই মেসেজটা যদি আরেকটু ক্লিয়ার করতেন। আসলে আমি একটু আমার রাজনৈতিক প্রেক্ষিতটা বলি। আমি কিন্তু যখন বিএনপির সূচনা, একদম সূচনা লগ্নে আমি 1979 সালে চিটাগং মেডিকেল কলেজে জাতীয়তাবাদী ছাত্র দলের আহ্বায়ক ছিলাম, প্রথম আহ্বায়ক। এবং আমি কিন্তু সেই সময় সারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে নির্বাচিত, চিটাগং মেডিকেল কলেজে নির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক। এছাড়া বিভিন্ন রাজনৈতিক ফোরামের সাথে আমি জড়িত ছিলাম, ট্যাবের সাথে আছি। আমি মতলব ডক্টরস ফোরামের যুগ্ম আহ্বায়ক। এছাড়াও আমি বাংলাদেশ স্কাউটসের হেলথের স্থায়ী সদস্য। তো এরকম অনেকগুলো ফোরাম আছে। আমি যেমন সভাপতি বাংলাদেশ নিউট্রিশন সোসাইটি, এরকম অনেক ফোরামের সাথে আমি আছি। এখন রাজনৈতিক কিছু বিষয়ের সাথে জড়িত থাকার কারণে যারা ভীষণভাবে বঞ্চিত হয়েছেন পদোন্নতি থেকে, এবং এই শুধু পদোন্নতি না, তো এটা তো একটা সামাজিক মর্যাদা, আমি তার মধ্যে অবশ্যই একজন যে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি এখন আসলে বলতে চাই যে রাজনীতি, আমি তো পেশায় চিকিৎসক ছিলাম, কিন্তু আমি চাকরি করেছি বেশি। আমি চিকিৎসা পেশা করতে যেয়ে আমি দেখলাম যে আসলে অসুস্থ মানুষকে দেখার বিনিময়ে যখন আমার টাকা নিতে হয়, তখন আমি সেটা কিছুতেই গ্রহণ করতে পারতাম না। আমার সেই জন্য প্রথম দিক থেকেই জীবনে আমি কখনো টাকা নিই। আর তারপরে যখন পড়াশোনা করে ফিরেছি অস্ট্রেলিয়া থেকে মাস্টার্স এবং পিএইচডি করে, আমরা 3 বন্ধু ঠিক করলাম যে ঢাকার মধ্যে শেওড়াপাড়া বলে একটা জায়গা আছে, মিরপুরে গরিব লোকজন থাকে, ওখানে আমরা একটা ক্লিনিক দেবো, ফ্রি ক্লিনিক হবে। তো ওটা দ্যাট ওয়াজ এ রং ডিসিশন। ইনফ্যাক্ট আসলে ফ্রি বলে পৃথিবীতে কিছু নাই। আমি তো ফ্রি দেওয়ার মতো সেই অগাধ সম্পদ আমার নাই, কিন্তু মনটা অনেক বড় ছিল, সেই জন্য একটু ভুল করেছিলাম। ফ্রি ক্লিনিকও দিয়েছি, ওটা 1 বছর চালিয়েছি, কিন্তু যখন সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছে তখন আমার গাড়িও বিক্রি করেছি। তারপর রিক্সায় আসা যাওয়া করতাম মিরপুরে। তারপর একটা স্টেজে দেখলাম যে ওদের বেতন ভাতা দিয়ে দেওয়া, সবাইকে ম্যানেজ করা, মেনটেন করা আমাদের কারোর পক্ষে সম্ভব হচ্ছে না। তখন ওটা আমরা ছেড়ে দিয়ে চলে এসেছি। আর প্রশ্নটা ছিল যে আমি আসলে মতলব উত্তর দক্ষিণ নিয়ে কী ভাবছি। আমি কিন্তু দেশ বিদেশ, আল্লাহ আমাকে অনেকবার আমি বিদেশে গেছি, বহু দেশে গেছি। তো আমার কাছে সবসময় মতলব উত্তর এবং দক্ষিণকে আমি কল্পনা এইভাবে দেখতে চাই যে মতলব উত্তর এবং দক্ষিণ দুটো সিঙ্গাপুর শহর। মতলব উত্তর হচ্ছে একটা সিঙ্গাপুর শহর, আর দক্ষিণ হচ্ছে আর একটা সিঙ্গাপুর শহর। সারা বাংলাদেশের আইকনিক সিম্বল হবে এই দুটো শহর। তখন আমরা আর বলবো না যে অমুক গ্রাম, তমুক গ্রাম, অমুকের আন্ডারে অমুক, এগুলোর নতুন নামকরণ হবে। এবং একটা সর্বাধুনিক শহরে যা থাকতে পারে তার সমস্ত কিছু থাকার সুযোগ কিন্তু এখানে রয়েছে। আপনারা এখানে তাকিয়ে দেখেন, এই যে নদী বিশাল, শুধু বেড়িবাঁধটাই 64 কিলোমিটার, এবং এখানে শত শত মাইল জুড়ে নদী আছে উত্তর দক্ষিণ মিলে। আমরা যদি এই নদীতে, এবং নদীর পাড়ে দেখবেন আপনারা 2 সাইডে ওয়াপদার মানে হাজার হাজার একর জমি পড়ে আছে। এবং এই যে রাস্তাগুলো, এই যে বেড়িবাঁধের পাশ দিয়ে রাস্তা, সেখানে যদি আমরা সোলার প্যানেল বসিয়ে দিই, মতলব উত্তর দক্ষিণে কিন্তু এই তখন বিদ্যুতের আর কখনো ঘাটতি হবে না, এবং অনেক সাশ্রয়ী মূল্যে মানুষজন কিন্তু বিদ্যুৎ পাবে। এবং আমরা যেই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে পারবো, সেটা একটা ন্যাশনাল গ্রিডে আমরা অনেক বিক্রি করতে পারবো। সেটা একটা ম্যানেজমেন্ট বোর্ড থাকবে, তারা করবে। আর এছাড়া এই যে নদীমাতৃক, এখানে আমরা মাছের চাষ করতে পারবো, সেগুলো একটা সমবায়ের মাধ্যমে হতে পারে। এখানে আমরা হাঁস, মুরগি, গরু, ছাগল পালন করতে পারবো এই প্রত্যেক 2-3 কিলোমিটার পরে পরে। একই সাথে আমরা এখানে অনেকগুলো প্রিজারভেটিভ, মানে যেখানে আমি বলবো যে ফসল এবং কী বলে ফল এবং সবজি রক্ষণের জন্য আমরা কিছু কিন্তু এগুলোকে বলে হিমাগার করতে পারি। হিমাগার ধান রাখার জন্য আছে, আলু রাখার জন্য আছে। কিন্তু আমাদের যখন আমি দেখলাম এই সিজনেই যে এত বড় বড় ফুলকপিগুলো, বাঁধাকপিগুলো ট্রাক্টর দিয়ে সব নষ্ট করে ফেলতেছে, বিকজ এগুলো এখন গরুও খেতে চায় না, এরকম অবস্থা। তখন আমার মনে হলো যে এই ধরনের হিমাগার যদি থাকতো, তাহলে এগুলো আমরা রক্ষণই করতে পারতাম না। সারা বছর এই পুরো অঞ্চলের মানুষকে অর্ধেক দামে ফ্রেশ জিনিস আমরা খাওয়াতে পারতাম। আমাদের মানুষজনকে বঞ্চিত হচ্ছে 1000 বছর ধরে
এবং যখন মানুষজন বঞ্চিত হতে থাকে মানুষ কিন্তু তার অধিকার কি সেটাই ভুলে যায়, আর মানুষ আরও স্বাচ্ছন্দ্যে থাকতে পারে কীভাবে, স্বাচ্ছন্দ্যে কীভাবে থাকতে পারে সেটাও ভুলে যায়। তা আমার এগুলো করার ভীষণ ইচ্ছা আছে। তারপর আমার ইচ্ছা আছে যে চাঁদপুর শহর, আমি দেখলাম যে চাঁদপুর শহরের পাশ দিয়ে চলে গেছে রেল লাইন। তা আমরা এখানে মতলব উত্তর দক্ষিণ এবং অন্যান্য উপজেলাগুলো আমরা কি দোষ করলাম? এবং গ্যাস থেকেও কিন্তু আমরা লক্ষ লক্ষ লোক এখানে রাস্তা দিয়ে যাওয়া আসা করে, রাস্তাগুলো ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে আছে, রাস্তাগুলো মেরামত করা উচিত, এখানে রেল লাইন নেওয়া উচিত। এই রেল লাইন এমন হবে যে আমি 1.5 ঘন্টা এখান থেকে ঢাকায় পৌঁছে যাব, ঢাকায় আমি কাজ করে আমি আবার ব্যাক করতে পারবো আমার এখানে, আমার এই মতলবই ফিরতে পারবো। এই ধরনের অনেক সুযোগ সুবিধার সৃষ্টি করা যায় যদি এখানে যিনি এমপি হবেন যদি তার একটা সৎ উদ্দেশ্য থাকে, তবে তাকে পরিশ্রম করতে হবে, সবার সাথে সম্পর্ক রেখে, সমস্ত মন্ত্রণালয়ের সাথে সম্পর্ক রেখে তাকে কিন্তু এই উন্নয়নের কাজে হাত দিতে হবে। আর মনে রাখতে হবে যে আমাদের নেতা বর্তমানে অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি এবং অন্যান্য অনেক দলের সাথে মিলে যে 31 দফা বাস্তবায়নের জন্য বলেছেন, উনি কিন্তু 31 দফা মানুষের জন্য বলেছেন, দেশের জন্য বলেছেন, দলের জন্য বলেন নাই। ওই 31 দফা কিন্তু একটা দল প্রচার করছে, কিন্তু কাদের জন্য? সেই 31 দফা হচ্ছে মানুষের জন্য, বাংলাদেশের মানুষের জন্য। সেই 31 দফা হচ্ছে বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা সেই 31 দফার মধ্যেই লুকিয়ে আছে। আমরা হয়তো অনেকেই পড়ি নাই, একটু আপনারা যদি পড়েন মনোযোগ দিয়ে তাহলে আপনারা দেখবেন যেটা কিন্তু অনেক কিছুই ওখানে আছে। মানে 31 দফা বাস্তবায়নে আপনি সর্বোচ্চ ভূমিকা পালন করবেন? অবশ্যই 31 দফা বাস্তবায়নে আমি সর্বোচ্চ ভূমিকা পালন তো করবই, এবং এটা নিয়ে অলরেডি একটা আমরা ডকুমেন্টারি ছবি তৈরি করছি। জিয়া সাইবার ফোর্স নামে একটা অঙ্গ সংগঠন আছে, তার মাধ্যমে আমরা এটা রেকর্ডিং শুটিং শুরু হয়ে গেছে, এটা সপ্তাহখানেকের মধ্যে এটা শেষও হয়ে গেছে। তো 31 দফার উপরে 31টা আলাদা আলাদা 5 মিনিট করে 31টা খণ্ডে 31 দফা তৈরি করা হবে। যেই এলাকায় যেটা প্রপার, যেই খণ্ডগুলো প্রপার সেখানে সেগুলো দেখানো হবে এবং সেগুলো নিয়ে আলোচনা করা হবে, সো দ্যাট ওই এলাকার মানুষগুলো যেন বোঝে যে এইটা করলে আমরা এই বেনিফিট পাবো। সুতরাং এই বেনিফিট যদি আমরা পাই তাহলে আমাদের সবার ভবিষ্যতে আমাদের মুখে হাসি ফুটবে। আর মতলবের মানুষ বিশেষ করে আসলে গ্যাস, অর্থাৎ এটা আসলে আমাদের জীবনের, এবং যদি এখানে কলকারখানা বেশি তৈরি হয় তাহলে মানুষ কিন্তু কর্মমুখী হবে, বেকারত্ব দূর হবে। আর বিশেষ করে যে আপনি যে ট্রেনের কথা বলছেন, তারপরে যদি এই যে ব্রিজটা তৈরি হওয়ার কথা, অর্থাৎ কালীপুর আর গজারিয়ার মধ্যে, এবং সেখান থেকে কিন্তু মানুষ দ্রুত যাতায়াত করতে পারবে। এবং আমাদের মতলব উত্তরে কিন্তু বাস সার্ভিস নেই, ঢাকার খুব কাছে হওয়ার পরেও আমরা কিন্তু সরাসরি বাস থেকে উঠে আমরা মতলব থেকে ঢাকা যেতে পারি না। এটার কারণে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। মতলব অনেক এগিয়েছে, কিন্তু আরও আগানোর কিন্তু সুযোগ আছে। এবং একটা বিষয়ে বর্তমানে বেশি বলা হয় যে মতলবের মানে এই নদীগুলো ঘেঁষে কিন্তু প্রচুর বালি উত্তোলন হচ্ছে, যাতে মতলব বেড়িবাঁধ এবং মতলব শেষ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা, হুমকির সম্মুখীন আছে। এই বিষয়ে আপনার চিন্তাধারা? এখানে আসলে অনেকগুলো প্রশ্ন এসে গেল। আমি কিন্তু বলেছিলাম যে এখানে রাস্তাঘাটগুলো একেবারেই যোগাযোগের আসলে গাড়ি চালানোর অনুপযোগী। আমি নিজে গাড়ি ড্রাইভ করি, সারাদিন এই মতলব উত্তর এই চষে বেড়াই, জনগণের সাথে মিশি, এবং ভিতরের ইন্টারনাল রোডগুলোতে ঢোকা যায়, খুব ডিফিকাল্ট, রাস্তা ভাঙা, এটা নাই। আর বাস সার্ভিস হয়নি কারণ সেই মতলবের আগে যে উপজেলা আমাদের মোশাররফের দাউদকান্দি থেকে গিয়ে আমরা কিন্তু মতলবে ঢুকি। ওই মতলবের ছেঁড়াচর একটা ব্রিজ আছে, কিন্তু ওইখান পর্যন্ত খুবই খারাপ রাস্তা, ফলে এখানে বাস চলাচলের প্রশ্নই আসে না। আমি একদিন বলেছিলাম, এখানে অনেক সভায় বলেছি, যে কোনো গর্ভবতী মহিলা যদি শহরে গিয়ে বা ভালো ডাক্তারকে দেখাতে একটু শহরের দিকে যেতে চায়, তাহলে তার পথেই গর্ভপাত হয়ে যাবে, অথবা ডেলিভারি করাতে গেলে পথেই ডেলিভারি হয়ে যাবে, মারাও যেতে পারে। এত রিস্কি রোড, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এখানে গ্যাস। তিতাস একটি নদীর নাম যদি বলি, তিতাস কিন্তু আমাদের থেকে খুব বেশি একটা দূরে না, তিতাস যদি আছে তাই, নদীটা নাই, তিতাস গ্যাস আছে। এত বছরও আমরা, এত কাছে থেকেও আমরা গ্যাস থেকে বঞ্চিত। এই মতলবের মানুষ আসলে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে, আমরা বঞ্চিত করা হয়েছে। সোজা কথা বলবো, আমরা যে এই মানুষ তখনই বঞ্চিত হয় যখন সে তার কী দাবি, তার কী অধিকার
সেটার ব্যাপারে সে জানে না, সেই জন্যই মানুষ বঞ্চিত হয়। আমার মনে হয় সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চায়, এখানে যদি রেল লাইন করা যায়, সার্ভিসটা দেওয়া যায়, এখানে যদি রাস্তাঘাটগুলো ঠিক করে দেওয়া যায়, এখানে যদি একটা রুরাল ট্যুরিজমের কথা, এটা আমি বলা হয়নি, গ্রামীণ ট্যুরিজমের কথা এখানে করা যায়, এত বিশাল এত সুন্দর জায়গা, এখানে যদি হিমাগারগুলি করা যায়, এখানে যদি কিছু চিকিৎসা, আধুনিক চিকিৎসার ব্যবস্থা যদি আরেকটু উন্নত করা যায়, আমার তো মনে হয় না মানুষজনকে বাইরে যেতে হবে। আর এখানে যেই পরিমাণ ফসল, এই রাস্তা মানে এই মাটি এত উর্বর, এবং এখানে যদি চাষাবাদ প্রপারলি করা হয় আধুনিক টেকনোলজি ব্যবহার করে, এখানে খাদ্যের কোনো অভাব থাকবে না। আমরা বরং সারপ্লাস হয়ে আমরা সারা বাংলাদেশে বহু জায়গায় আমরা খাদ্য দিতে পারবো। ফলে মতলব আমি মনে করি একটা সো ভাইটালি ইম্পর্ট্যান্ট ফর দ্য কান্ট্রি, ফর দ্য ওভারঅল ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। আমি কথা বলতে চাই যে সেই জন্যই সরকারের উচিত মতলবকে অনেক বেশি গুরুত্ব দেওয়া। মতলব বলতে কিন্তু মতলব দুটো উপজেলা, একটা মতলব উত্তর, একটা মতলব দক্ষিণ। আর তারপরেও আমি বলবো অ্যাজ এ হোল যদি চাঁদপুরকে চিন্তা করা হয়, চাঁদপুরটা ঢাকার খুব কাছে এবং ভীষণ একটা স্ট্র্যাটেজিক লোকেশন বা জিওগ্রাফিক্যাল লোকেশনটাও কিন্তু এটা খুব সুন্দর। অ্যাজ এ হোল চাঁদপুরকে ডেভেলপ যদি করা যায় অন্যরকমভাবে, চিন্তা করা যেতে পারে যে হাব চাঁদপুর হবে সারা বাংলাদেশের একটা হাব, যোগাযোগের হাব, উন্নয়নের হাব। যদি চাঁদপুর চিন্তা না করি তাহলে মতলবকে যেন করা হয়। আর আমি যদি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আশীর্বাদে আমি যদি দায়িত্ব পাই, তাহলে আমি মতলব উত্তর দক্ষিণ নিয়ে আমি কিন্তু দুটো নগরী পরিকল্পনা অবশ্যই সরকারকে পেশ করবো, এবং সেটা আমার জীবদ্দশায় আমি বাস্তবায়নের কাজ শুরু করে দিয়ে দেবো। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। আর যদি পার্টি মনে করে যে আমাকে নমিনেশন দিলে ভালো হবে, তাহলে আমি অবশ্যই সেই দায়িত্ব বা দায়িত্বভার বা বোঝা আমি সেটা মাথায় নিতে চাই। ধন্যবাদ। সুজন আহমেদ লিখেছেন, ডক্টর আনিসুল আউয়াল স্যার ঢাকা মহিলা কলেজের গভর্নিং বডির সম্মানিত সদস্য ছিলেন, দীর্ঘদিন স্যারের সাথে কাজ করার সুযোগ হয়েছে, স্যার অত্যন্ত ভালো এবং সাধারণ মানুষ। ওই জিশান আহমেদ লিখেছেন, বা আমাদের মতলবকে নিয়ে খুব সুন্দর পরিকল্পনা। সুজন আহমেদ আসলে আমার ঈশ্বরদীপুর ডিগ্রি কলেজে এক সময় চাকরি করতে আমার ছাত্র, সে এখন ঢাকা মহিলা কলেজে বা ঢাকাতে চাকরি করছে এবং আপনার সুনাম করছে, এবং আসলে অসংখ্য লোক আপনার বিভিন্নভাবে পরিচিত, এবং তারা কিন্তু কমেন্ট করছে, হয়তো 90 পরেও কিন্তু আরও অনেক কমেন্ট করবে, সেগুলো হয়তো আমরা উত্তর দিতে পারবেন না বা আমরা রিপ্লাই করার চেষ্টা করবো। আপনি হয়তো তাদের জন্য কি আপনার অনেক ভক্তরা কিন্তু আপনার প্রশংসা করছে। আমি যারা তোমরা আপনারা এই অনুষ্ঠান দেখছো, আমি তোমাদের কাছে আবার আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর বিশেষ করে আমি যে বক্তব্য রাখছি, কথাগুলো বলছি, কথাগুলোকে তোমরা খুব মনোযোগ দিয়ে শুনেছো আর শুনতে পাচ্ছ, আমি বিশ্বাস করি, এবং সেজন্যই কিন্তু এই ধরনের কমেন্ট করেছি। আমি বিভিন্ন কলেজের গভর্নিং বডির মেম্বার ছিলাম, চেষ্টা করেছি সেই সমস্ত, আমি কলেজের গভর্নিং বডির মেম্বার ছিলাম, ধানমন্ডি মহিলা কলেজের গভর্নিং বডির মেম্বার ছিলাম 4 বছর। সেখানে সেই কলেজটাকে আমরা 8 তলা পর্যন্ত বানাবার জন্য সমস্ত প্রস্তুতি কমপ্লিট করে আমরা 3 তলা পর্যন্ত করেছিলাম। তারপর 10 ইয়ার শেষ হয়ে গেছে, চলে এসেছি। তো এনিওয়ে, আমার জীবনে আমি যেখানে গেছি আমি কিন্তু অনেক কাজ করেছি। আমি মন্ত্রণালয়ে এটা দৃঢ়ভাবে বলতে পারি, আমি যখন স্বাস্থ্য মন্ত্রণালয়ে ছিলাম তখন কিন্তু আমি হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট বলে একটা ইউনিট, সেই ইউনিটটাকে খাড়া করেছি। এটা কিন্তু খেলা কথা নয়। আবার আমি যখন শ্রম মন্ত্রণালয়ে ছিলাম, আমি কিন্তু ডাইরেক্টরেট সৃষ্টি করছি। এটা কিন্তু একটা অকল্পনীয় ব্যাপার। একটা হচ্ছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন, আরেকটা হচ্ছে কেন্দ্রীয় তহবিল। এই কেন্দ্রীয় তহবিলটা 100% আমার হাতেই ডেভেলপ করা। এগুলো কিন্তু সংসদ থেকে আইন হয়ে সে আইনের মাধ্যমে আমরা ডেভেলপ করেছি। এবং একটা মানুষ তার জীবনে একটা হেলথ সার্ভিসের মধ্যে একটা ইউনিট করা, হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট, এবং আরেকটা মন্ত্রণালয়ে 2টা ডাইরেক্টরেট সৃষ্টি করা, এটা কিন্তু একটা মানুষের জন্য, আমি জানি না, আমার জীবনে আমি কাউকে দেখি নাই, শুনিও নাই যে কোনো কর্মকর্তা এটা করতে পারে। বাট আমি অনেক কাজ করেছি, ঠিকই আমি করেছি দেশের জন্য, কিন্তু আনফর্চুনেটলি আওয়ামী লীগ ভাবত যে উনি অনেক কাজ করেন, দিস এন্ড দ্যাট, হয়তো অনেক পটেনশিয়াল লোক, সুতরাং ওনাকে একটু থামিয়ে রাখতে হবে। তাই আমি বারবার পদোন্নতি বঞ্চিত হয়ে আমি কিন্তু মানসিকভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে ভীষণভাবে হেরে হয়েছি। এটা আমি আবার উল্লেখ করতে চাই। আসলে বিশেষ আমি বিশেষ 1980 ক্যাডার,
1980 আমার থেকে সিনিয়র কিন্তু যারা প্রমোশন পেয়েছে, আনফর্চুনেটলি যে 764 জন প্রমোশন পেয়েছে পদোন্নতি বঞ্চিত যারা ছিল, তার মধ্যে 119 জন হয়েছে সেক্রেটারি, এবং আনফর্চুনেটলি এরা সবাই বিসিএস অ্যাডমিন ক্যাডারে। আমি ছিলাম বিসিএস হেলথ, এবং আরও 25টা ক্যাডার আছে। ওই সমস্ত ক্যাডার থেকে কিন্তু কেউ সচিব হয়নি। তার মানে এখন পর্যন্ত যে বৈষম্যটা দূর করার জন্য যে আমরা অবস্থানে এখন আছি, যে জন্য এত